ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা, আগামী 3 থেকে 5 সপ্তাহ গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, টিকা না নিলে রেস্টুরেন্টে প্রবেশ বন্ধ। নারায়ণগঞ্জে জমজমাট ভোটের হাওয়া, এদিকে দলীয় পদ থেকে তৈমুরকে অব্যাহতি। নগর পরিবহনের সার্ভিসে খুশি যাত্রীরা, বাস বাড়ানোর দাবি। এবং দাম কমল এলপিজি সিলিন্ডারের। দেখছেন এটেন নিউজ এট 8-এ। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন বন্দর স্টিল সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। করোনার নতুন ধরন ওমিক্রনে ডেল্টার তুলনায় মৃত্যু কম হলেও সংক্রমণের হার অনেক বেশি। সংক্রমণের দিক দিয়ে ওমিক্রন আগের সব ধরনকে ছাড়িয়ে গেছে। দেশেও বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর সেটা হলে স্বাস্থ্যসেবা আগামী 2 মাসের মধ্যে বড় ঝুঁকিতে পড়বে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ইউরোপ আমেরিকায় অমিক্রনের রেকর্ড সংক্রমণ। পার্শ্ববর্তী দেশ ভারতেও টানা 6ষ্ঠ দিনের মতো বেড়েছে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা। ভারতের 23 রাজ্যে পৌঁছে গেছে ওমিক্রন। অনেক প্রদেশেই ফিরে এসেছে কঠোর বিধিনিষেধ। পশ্চিমবঙ্গে স্কুল কলেজও বন্ধ করে দেওয়া হয়েছে। দেশেও গত কয়েকদিনে করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ডেল্টা সংক্রমণের সময় হাসপাতালগুলোতে অক্সিজেন ও আইসিইউ সংকট থাকলেও এবার তা বাড়ানো হয়েছে। অক্সিজেনের যে সক্ষমতা এটি অনেক গুণে বেড়েছে এবারে। তারপর আইসিইউ যেগুলো বৃদ্ধি করার কথা সেগুলো বেড়েছে। হেলথ সিস্টেম অনেক স্ট্রেংথেনিং করা হয়েছে এবং আমরা পুরো হেলথ সেক্টরকে প্রস্তুত থাকতে বলেছি যে কোনো পরিস্থিতির জন্য। দেশে অমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গণজমায়েত বন্ধ, মাস্কের ব্যবহার বাড়ানো সহ স্বাস্থ্যবিধি জোরদারের আহ্বান সংশ্লিষ্টদের। একবারে যদি অনেক রোগাক্রান্ত ব্যক্তি আসে তাহলে অনেক বেশি ছড়িয়ে পড়বে এবং আমাদের হাসপাতালে চাপ বেশি পড়বে। তো যদি আমরা একটু স্লো করে দিতে পারি অন্তত, তাহলে যেটা দাঁড়াবে ধীরে ধীরে বাড়বে, ততদিন আমাদের প্রস্তুতিটা আগাবে, তাহলে আমাদের একবারে চাপ পড়বে না, তখন আমাদের মোকাবেলাটা সহজ হবে। যাই কিছু হোক না কেন, হয়তো সংক্রমণ ঠেকাতে পারবে না অনেক ভ্যাকসিন, কিন্তু তীব্র অসুখ ঠেকানোর ব্যাপারে প্রায় সবাই কিছু না কিছু সমর্থ। অর্থাৎ হাসপাতালে যাওয়া বা আইসিইউতে যাওয়া বা মৃত্যু, এটি ঠেকাতে পারাই তো আমাদের বড় বিষয়, তাই না? তাহলে সেই প্রস্তুতি, একদিকে ভ্যাকসিনেশন, একদিকে প্রাথমিক প্রতিরোধ। কিন্তু ওই যে আপনার গুচ্ছ ব্যবস্থাপনা, হয়তো ওইখানে গুচ্ছ হয়েছে, সেখানে হয়তো আংশিকভাবে ব্যবস্থাপনা কঠোর করতে হতে পারে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। এদিকে আগামী 3 থেকে 5 সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে কঠোর স্বাস্থ্যবিধি না মানলে ইউরোপের মতো পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছে আইইডিসিআর। আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর হোসেন বলেন, করোনার নতুন ধরন ওমিক্রনে করোনা সংক্রমণের হার বেড়েছে। আগামী 3 থেকে 5 সপ্তাহ আমাদের জন্য আসলে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, নাহলে কিন্তু পৃথিবীর যে কোনো দেশের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এদিকে দেশে করোনা আক্রান্তের হার আরও কিছুটা বেড়েছে, মৃত্যু হয়েছে 4 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত এই 24 ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 674 জন। শনাক্তের হার 3.37%। এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,85,087। মোট মৃত্যু 28,081। সবশেষ 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 214 জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হলেন 15,49,771 জন। টিকা না নিয়ে রেস্টুরেন্টে ঢোকা যাবে না, সেখানে কোনো খাবার খাওয়া যাবে না। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আপাতত লকডাউন নয়, টিকার উপর জোর দেয়া হচ্ছে। খেতে পারবে, অফিসে যেতে পারবে, বিভিন্ন কাজকর্ম
স্বাভাবিকভাবে করতে পারবে মাস্ক পরা অবস্থায়। কিন্তু টিকা যদি না নিয়ে থাকে তারা কিন্তু রেস্টুরেন্টে যেয়ে খেতে পারবে না, কারণ দেখাতে হবে টিকার সার্টিফিকেটটা যে আমি টিকা নিয়েছি, তবে সেই রেস্টুরেন্ট তাকে এন্টারটেইন করবে। যদি কেউ করে তাহলে পরে সেই রেস্টুরেন্টকেও তাহলে জরিমানা করা হবে। করোনা নিয়ন্ত্রণ না থাকলে আবারও সেই লকডাউনের কথা চলে আসবে, আবারও স্কুল কলেজ নিয়ে চিন্তা ভাবনা হবে, আবারও এই আমাদের যে পরিবহনের আমাদের কিছু চিন্তা ভাবনা থাকবে, কিভাবে পরিবহনটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছুর উপরেই একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা চাই না। ওমিক্রন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিবেশী ভারতেও। 24 ঘন্টায় দেশটিতে শুধু ওমিক্রনেই আক্রান্ত হয়েছেন 1700 মানুষ। এদিকে করোনা মোকাবেলায় সোমবার থেকেই ভারতে 15 থেকে 18 বছর বয়সীদের টিকা দেয়া শুরু হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণে উদ্বেগ বেড়েছে ভারতে। সবশেষ পরিসংখ্যানে একদিনে দেশটিতে শুধু ওমিক্রনেই আক্রান্ত হয়েছেন প্রায় 1700 মানুষ। ওমিক্রন আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। প্রদেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 510, আর দিল্লিতে আক্রান্তের সংখ্যা 351 জন। এছাড়া গত 7 দিনে দেশটিতে দৈনিক সংক্রমণ বেড়েছে 431%। গত 28 ডিসেম্বরের পর থেকেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল 6358 জন। এর 7 দিন পর 3 জানুয়ারিতে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় 33,750-এ পৌঁছেছে। সব মিলিয়ে মহারাষ্ট্রে গত একদিনে মোট 11,877 জন করোনা আক্রান্ত হয়েছেন, আর পশ্চিমবঙ্গে একদিনে মোট আক্রান্ত হয়েছেন 6,153 জন। সোমবার থেকেই করোনা মোকাবিলায় ভারতে 15 থেকে 18 বছর বয়সীদের টিকা দেয়া শুরু হয়েছে। টিকা গ্রহণের জন্য 8 লাখেরও বেশি তরুণ তরুণী নিবন্ধন করেছেন। তারা সবাই কোভ্যাক্সিনের টিকা পাচ্ছেন। টিকা দেয়া হচ্ছে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও হেলথ কেয়ার সেন্টারে। এদিকে করোনা টিকার তৃতীয় বুস্টার ডোজ স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইনার এবং বয়স্ক নাগরিকদের দেয়া শুরু হবে আগামী 10 জানুয়ারি থেকে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর। নাগরিক সমস্যার সমাধানে কে বেশি কার্যকরী হবেন, কার নেতৃত্ব জনবান্ধব হবে, সেই বিশ্লেষণে ব্যস্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। আর ফলাফল নিজেদের পক্ষে টানতে প্রচারে ব্যস্ততা প্রার্থীদের। এদিকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে প্রার্থী হওয়ায় চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে তৈমুর আলম খন্দকারকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ ঘুরে এসে আব্দুল আলিমের তোলা ছবিতে সম্রাট আনোয়ারের রিপোর্ট। শীতের কুয়াশা কাটানো সূর্য ওঠার পর থেকেই শহর জুড়ে ভোটের আমেজ। মিছিল আর পথসভায় জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। ভোটের আগে এ কদিনের প্রতিযোগিতাটা কার আগে কোন প্রার্থী ভোটারদের দোরগোড়ায় সবার আগে পৌঁছাতে পারেন তার। মেয়র পদের প্রার্থীদের মধ্যে আলোচনায় থাকা নৌকার কাণ্ডারি ডক্টর সেলিনা হায়াত আইভি আর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি। কারণ খোলসটা স্বতন্ত্র হলেও তৈমুর আলম খন্দকারের রাজনৈতিক পরিচয় যে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের। যদিও দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করতে গিয়ে চেয়ারম্যানের উপদেষ্টার পদ হারিয়েছেন তিনি। নির্বাচনে থাকার জন্য তো যে কোনো স্যাক্রিফাইস করার জন্য আমি প্রস্তুত। আমি 2011-তে দলের স্বার্থে দলের কথা নিজেকে আত্মহুতি দিছি। এইবার 2022-এ এসে জনগণের জন্য নিজেকে উৎসর্গ করলাম। যে প্রার্থী সবুজায়নের কথা বলে আবার জলাশয় ভরাট করতে চায়, রাস্তা করতে চায়, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে উনি দ্বৈত কথা বলছে এবং উনি কারো শিখানো কথা বলছে। এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে দুই মেরুতে অবস্থান আলোচনায় থাকা দুই প্রার্থীর। নির্বাচন কমিশনারকে অনুরোধ করব যে বিগত সময়ে যেভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুন্দর নির্বাচন হয়েছে, তারা যেন আমাদের এইরকম একটি সুন্দর নির্বাচন উপহার দেয়। নির্বাচনটা যদি বিঘ্নিত হয় তবে এর জন্য সরকার এবং নির্বাচন কমিশনের জন্য হবে।
পুরনো ভোটারদের পাশাপাশি নতুন ভোটাররাও যে ফ্যাক্টর হয়ে উঠতে পারে, নজরটা সেদিকেও। প্রতিনিধি বাছাইয়ে নিজেদের অবস্থানটাও তাই স্পষ্ট ভোটারদের। এবার যদি তারা ভালো কাজ করে, সামনের বার মনের ভিতর থেকে যাবে যে এই ভোটটা দিয়েছি আমি, পাস করছে, যে সে পাস করে ভালো কাজ করছে, তো এবারও তাকে ভোট দিই, আবার ভালো কাজ করবো। আর একেবারে নতুন ভোটারের সংখ্যা প্রায় 50,000-এরও বেশি। ভোট প্রয়োগের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকেই বেছে নেবে বলে আমি আশা করি। তারা 5 বছর যে সাধনা করে আসবে, আর আমরা সেই একদিনের সাধনায় আমরা সব মারি খাই দিই 5 বছরের, তাহলে আমাদের একদিনের অনেকটা বেশি না। মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 189 জন প্রার্থী। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এবার কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার দুর্নীতি প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা জানিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। বিস্তারিত জানব তাওহিদ সরবের রিপোর্টে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে দুর্নীতির 9 পাতার অভিযোগ দুদকে আসে কিছুদিন আগে। দুদক সূত্র বলছে, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছেন তারা, যেখানে বলা হয়েছে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছেন শিল্পকলার ডিজি। আমাদের যাচাই বাছাই কমিটি সেই কাজগুলো দেখেই মনে করেছে এটা অনুসন্ধানযোগ্য, অর্থাৎ এখানে কোনো দুর্নীতির বিষয় খুঁজে পাওয়া যেতে পারে। কাজেই প্রাথমিকভাবে আমরা বলবো যে ওইরকম একটি পর্যায়ে না থাকলে যে কোনো অভিযোগের ব্যাপারে আমরা অনুসন্ধানের কাজ শুরু করি না। কাজে আমি মনে করি এখানে অনুসন্ধানে হয়তোবা দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলবে। যদি তা মেলে তাহলে পরবর্তীকালে মামলা হবে, আরও তদন্ত হবে, চার্জশিট হবে, ধারাবাহিকভাবে চলবে। 2011 সালের 7 এপ্রিল মহাপরিচালক হিসেবে শিল্পকলার দায়িত্ব নেন লিয়াকত আলী লাকী। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে রোববার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গঠন করা হয় কমিটি। টাকা প্রয়োজন নাকি কাগজপত্র দেখাই দরকার, এটা টোটালি নির্ভর করবে অনুসন্ধানকারী কর্মকর্তার উপরে। তিনি যদি মনে করেন তাকে ডাকতে হবে, ডাকবেন, এটা তার এখতিয়ার। এখানে আমাদের কোনো পরামর্শ নেই। যদি এমন হয় যে তিনি ডাকছেন অথচ ডাকে সাড়া দেওয়া হচ্ছে না, সেখানে যদি কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়, সেখানে আমাদের যা করণীয় সেটা আমরা করব। 2020 সালের 14 এপ্রিল লিয়াকত আলী লাকীকে ষষ্ঠবারের মতো 3 বছরের মেয়াদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর শাহনারা বেগমের অবৈধ সম্পদের খোঁজে 68 প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার মধ্যে সরকারি বেসরকারি ব্যাংক রয়েছে 58টি। যেসব প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে সেগুলো হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ঢাকা ও মুন্সিগঞ্জের জেলা রেজিস্ট্রার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ। অধ্যক্ষ শাহনারা বেগমের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য ও ফর্ম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। গত 15 নভেম্বর তাকে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের অনুসন্ধান টিমের প্রধান মোহাম্মদ আতাউর রহমান। শাহনারা বেগমের স্থাবর অস্থাবর সম্পদের নথিপত্র চেয়েছে দুদক। ঢাকা নগর পরিবহনের প্রথম সপ্তাহের সার্ভিসে খুশি যাত্রীরা, তবে এই রুটে আরও বেশি বাস বাড়ানোর দাবি তাদের। অন্য রুটগুলোকেও এর আওতায় আনলে গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে বলে আশা সবার। মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। দ্রুতই বাড়ছে যাত্রী, বিশেষ করে অফিস সময়ে। নেই ভাড়া কিংবা সিটিং লোকাল বা যেখানে সেখানে ওঠানামা নিয়ে ঝগড়া বিবাদ। নির্দিষ্ট কাউন্টার থেকে ই টিকিটিং এর মাধ্যমে যাতায়াত সুশৃঙ্খল, নিরাপদ এবং আরামদায়ক মনে করছেন যাত্রীরা। যে সার্ভিস আমরা আগে পাইতাম এর চেয়ে 100% এটা ভালো এবং কনভিনিয়েন্ট আমাদের জন্য, সব দিক দিয়ে এটা একটা নিরাপদ। পারাপারি করা লাগতো, যেহেতু যারতে যে বেশি টিপ মারতাম এরতে বেশি টাকা পেতাম, এখন নিরাপদ। 26 ডিসেম্বর শুরু এই বাস রুট ফ্র্যাঞ্চাইজির। প্রথম রুটে বিআরটিসির 30টি এবং বেসরকারি মালিকানাধীন 20টি বাস চলাচল করছে। তবে যাত্রীদের আক্ষেপ বাস কম থাকার। বাস পাওয়াটা হচ্ছে টাফ হয়ে যাচ্ছে, আসতে সময় যাইতে সময় আমাদের এখানে যেহেতু স্টপেজ, এর জন্য আমরা পেয়ে যাচ্ছি। আর্লি মর্নিং গেলে নাই, তারপর আবার একটু রাত হলে ধরেন 8টার পরে আর পাওয়া যায় না সার্ভিসটা। প্রায় 21 কিলোমিটার রুটে
কেরানীগঞ্জের ঘাটাচর থেকে 7 মসজিদ রোড হয়ে সায়েন্স ল্যাব, মতিঝিল, কাশপুর পর্যন্ত চলছে। তবে এর মধ্যে 2-3টি কাউন্টার এখনো চালু না হওয়া, ভাঙাচোরা সড়ক এবং ফ্লাইওভার ব্যবহার না করার অভিযোগ আছে। সার্ভিস আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এখন তাদের বাস সংখ্যাটা বাড়াইতে হবে। আর 15 নম্বর বাস স্ট্যান্ডে ওইখানে তারা যাত্রী ছাউনি দিছে, কিন্তু ওইখানে তাদের কোনো স্টাফ নাই। এটা যদি কন্টিনিউ রাখতে পারে তারা, তাহলে ভালো একটা কিছু হবে আর কি আমাদের জন্য বেসিক্যালি। এই সার্ভিসে যুক্ত বেসরকারি বাস মালিক জানান, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং স্টপেজগুলোতে শৃঙ্খলা রাখতে পারলে যাত্রী সেবা নিশ্চিত করা যাবে। বাসটা নির্বিঘ্নে ঢুকতে পারে এবং বাসটা যাত্রী নিয়ে বের হয়ে যেতে পারে, সেই ধরনের অ্যাক্সেসটাকে ফ্রি করে দিবেন। রাস্তার যে বেহাল অবস্থা সেগুলো আমরা নোটিশ করেছি, আমলে নিয়ে আমরা মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি। মেয়র মহোদয় আমাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয়ের ব্যাপারটা এখনো সমাধান হয়নি। এদিকে আরো নতুন রুট চালু প্রক্রিয়া চলছে বলে জানান বিআরটিসির চেয়ারম্যান। সর্বশেষ 2-3 দিনে কিন্তু ইনকাম কিন্তু অনেক দূর বেড়ে গেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে এটাকে আমরা ইনশাল্লাহ সফলতার যে দ্বার প্রান্তে, মানে যে সফলতার যে সর্বোচ্চ শিখরে এটা আসলে পৌঁছানো। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। নতুন বছরের প্রথম মাসে কমল রান্নায় ব্যবহৃত তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। দুপুরে দাম 4% কমিয়ে আনার ঘোষণা দেয় জ্বালানি খাতে নিয়ন্ত্রণ সংস্থা বিইআরসি। সোমবার এনার্জি রেগুলেটরি কমিশনের মাসিক মূল্য নির্ধারণের ঘোষণা অনুযায়ী জানুয়ারি মাস থেকেই প্রতি কেজি এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য হবে 98 টাকা 17 পয়সা, যা ডিসেম্বরে 102 টাকা 32 পয়সা ছিল। এই হিসেবে প্রতি কেজিতে এলপিজির দাম কমছে 4 টাকা 15 পয়সা বা 4%। এর ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়াচ্ছে 1178 টাকা, যার আগের দাম ছিল 1228 টাকা। এতে 12 কেজি সিলিন্ডারে একজন ভোক্তার সাশ্রয় হবে 50 টাকা। আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। টানা 2 মেয়াদে ছিলেন সরকারের মন্ত্রী, ছিলেন আওয়ামী লীগের 2 বারের সাধারণ সম্পাদক, যাকে বলা হয় রাজনীতির শুদ্ধ পুরুষ। তিনি সৈয়দ আশরাফুল ইসলাম। আজ তার 3য় মৃত্যুবার্ষিকী। তার সম্পর্কে আরো জানাচ্ছেন মহসিন কবির। শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। 68 বছর বয়সে 2019-এর 3 জানুয়ারি পৃথিবীর মায়া ছাড়েন তিনি, কিন্তু তার এই বক্তব্য সব সময় অনুপ্রেরণার। তিনি বহুকাল বেঁচে থাকবেন মানুষের মাঝে। ভাষা আন্দোলনের রক্ত, স্বাধীনতা আকারের রক্ত, সেই অনুভূতি, এই অনুভূতি সৃষ্টি হয়েছে নাম আওয়ামী লীগ। ক্ষমতার রাজনীতিতে সরকার আর দল সবই যখন একাকার, তখনও এসব কিছুই তাকে ছুতে পারেনি। তিনি থেকেছেন নিজের মতো করে বিতর্কের ঊর্ধ্বে। আজকে আমাদের দল যে কোনো সময় থেকে শক্তিশালী আওয়ামী লীগ। দলের মধ্যে তো নয়, বিরোধী রাজনৈতিক শিবিরেও সৈয়দ আশরাফ ছিলেন একজন নিপাট ভদ্রলোক, সজ্জন ব্যক্তি। 2 মেয়াদে ছিলেন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, কিন্তু জীবনযাপনে সব সময় ছিলেন সাদাসিধে নিভৃতচারী। আমি একজন শহীদের সন্তান, আমাদের রক্ত খাঁটি, আমাদের রক্ত পরীক্ষিত। জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন 111-এ। যখন দলের বড় বড় নেতারা শেখ হাসিনার বিরোধিতায় নেমেছেন, তখনও তিনি ছিলেন নেতৃত্বের প্রতি আস্থায় অবিচল। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। 2009 থেকে 2016 দুবার দলের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ। 2016 সালের সম্মেলনে তাকে দলের সভাপতি মণ্ডলীর সদস্য করা হয়। তার মৃত্যুবার্ষিকীতে এটিএন নিউজের শ্রদ্ধা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। 3য় মৃত্যুবার্ষিকীতে সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও তার পরিবারের সদস্যরা। সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সৈয়দ আশরাফের বোন জাকিয়া নূর লিপি। তিনি বলেন, তাদের বাবার মতোই পরিচ্ছন্ন রাজনীতি করে গেছেন সৈয়দ আশরাফ। বড় দায়িত্বে থাকলেও ছিলেন নিভৃতচারী। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সৈয়দ আশরাফের রাজনীতি সকলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তার সময়োপযোগী রাজনৈতিক সিদ্ধান্তে দেশের অনেক সংকটের সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নিচ্ছি বাজেট স্টিল বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। কাঠালিয়া নদীতে ট্রলার ডুবি, নানি ও 2 নাতনির মৃত্যু। সারা দেশে শীতের তীব্রতা বাড়ছে, রোগবালাই। ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা, আগামী 3 থেকে 5 সপ্তাহ গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, টিকা না নিলে রেস্টুরেন্টে প্রবেশ বন্ধ। নারায়ণগঞ্জে জমজমাট ভোটের হাওয়া, এদিকে দলীয় পদ থেকে তৈমুরকে অব্যাহতি। নগর পরিবহনের সার্ভিসে খুশি যাত্রীরা, বাস বাড়ানোর দাবি। দাম কমল এলপিজি সিলিন্ডারের। আরো একবার আমন্ত্রণ নিউজ এট 8-এ। আর ফিতে জানিয়ে দিচ্ছিলাম বন্দর স্টিল সংবাদ শিরোনামগুলো। দেশের ইতিহাসে 1 মাসে সর্বোচ্চ রপ্তানি রেকর্ড হলো ডিসেম্বরে। অর্থনীতিবিদরা বলছেন, রেকর্ড করার আত্মতুষ্টিতে না ভুগে নজর দিতে হবে নিট বা প্রকৃত রপ্তানি আয় বৃদ্ধির দিকে। সেই সঙ্গে মোকাবেলা করতে হবে ওমিক্রনের প্রভাবও। মফিদুল তপু রিপোর্ট। মহামারীর ধকল কাটিয়ে বিশ্ব আবারও সচল হয়ে ওঠায় বেড়েছে চাহিদা, যার প্রভাব পড়েছে রপ্তানি আয়ে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, গত মাসে 4.9 বিলিয়ন মার্কিন ডলারের বেশি পণ্য ও সেবা রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত অর্থবছরের এই সময়ের রপ্তানি আয়ের চেয়ে 28.41% বেশি। ইপিবির পরিসংখ্যান বলছে, চলতি 2021-22 অর্থ বছরের 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 6 মাসে রপ্তানি আয় হয়েছে 24.69 বিলিয়ন মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে 15.5% বেশি। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে 12% বেশি হওয়ার বিপরীতে রপ্তানি কমেছে পাট ও পাটজাত পণ্য এবং গৃহ নির্মাণ সামগ্রীর। যতখানি আমরা টাকার অঙ্কে এটার প্রবৃদ্ধি দেখছি, সেটার মধ্যে আমরা যেমন বেশি পণ্য রপ্তানি করছি সেইটাও আছে, এবং একই সাথে পোশাকের পণ্য মূল্যও কিছুটা বৃদ্ধি পেয়েছে তুলার মূল্যবান বেশি হওয়াতে। ফলে নিট এক্সপোর্টের ক্ষেত্রে হয়তো প্রবৃদ্ধিটা এত বড় নাও হতে পারে। এই অর্থনীতিবিদের মতে, সামগ্রিকভাবে রপ্তানি পরিস্থিতি ইতিবাচক হলেও পশ্চিমা দেশগুলোয় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় রপ্তানি আয় কমারও আশঙ্কা রয়েছে। যে ওমিক্রনের যে এই ধরনের একটা প্রভাব আমরা দেখছি এখন পশ্চিমা বাজারগুলোতে, তাতে আমাদের রপ্তানির উপরেও একটা নেতিবাচক প্রভাব পড়াটা অস্বাভাবিক কিছু না। সত্যিকার অর্থে আমাদের বাজার বহুমুখীকরণ যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের পণ্য বহুমুখীকরণ করাটা তো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক। তাই জনগণ যদি চায়, বিএনপি ক্ষমতায় আসতে পারে। সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক, কিন্তু নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগুলি খোঁজা গণতন্ত্রে সংবিধান সম্মত নয়। তাই বিএনপিকে বলবো, কথা বলার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হন, নির্বাচনে আসুন, জনগণের রায় নিন, জনগণের কাছে যান। জনগণ আপনাদের চাইলে আপনারাই ক্ষমতায় আসবেন। বিএনপি এবং বিশ্ব ব্যাংক সহ যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছে, তাদের এখন লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে এই সেতু বানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। সোমবার সচিবালয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মকর্তাদের সাথে বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
গণমাধ্যম কর্মী আইনও আসন্ন সংসদ অধিবেশনে উঠবে বলে জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতুর এপার থেকে ওপার ঘুরে ফিরে আসার পরে এখন বিএনপি নেতারা কি বলবেন, কারণ এই সেতু নিয়ে অনেক বিরূপ মন্তব্য তারা করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু পদ্মা সেতুর এপার থেকে ওপারে গেছেন, ওপার থেকে এপারে এসছেন, এখন বিএনপির নেতারা কি বলবে সেটার জন্য অপেক্ষায় আছি। আর বিএনপির নেতারা কখন এই পদ্মা সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাবেন সেটার জন্য বসে আছি, কারণ তারা এই সেতু নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন। এবং আরও অপেক্ষায় আছি যে বিশ্বব্যাংকের যারা এই সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, পরে অবশ্য ওনারা প্রস্তাব দিয়েছিলেন সেতুতে অর্থায়নের, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন, বিশ্বব্যাংকের টাকা লাগবে না, আমরা নিজের টাকায় করব। আমরা আশা করছি যে তারাও পদ্মা সেতু দেখে আসবেন। এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন আকিজ ভেঞ্চার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর। সন্ধ্যায় এটিএন বাংলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সহযোগিতামূলক সুসম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত থাকবে বলে আশা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ, অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, হেড অফ মার্কেটিং উত্তম কুমার শীল, ডেপুটি হেড অফ মার্কেটিং মোহাম্মদ শফিকুল ইসলাম, আকিজ ভেঞ্চার গ্রুপের হেড অফ বিজনেস মোহাম্মদ আতিকুর রহমান, হেড অফ মিডিয়া মোহাম্মদ আরিফুল হক, এজিএম আশফাকুর রহমান রবিন সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমার কোম্পানি আকিজ ভেঞ্চার গ্রুপ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সহযোগিতা সবসময় আপনাদের সঙ্গে থাকবে। যেমনটি আমাদের গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন সাহেব থেকে শুরু হয়েছে এবং এটা আমরা বাউন্ড, কারণ আমাদের প্রতিষ্ঠাতাও সঙ্গেও এই গ্রুপের মানে এটিএন গ্রুপের অনেক একটা ভালো সম্পর্ক ছিল। আমাদের দায়িত্ব আমরা সবসময় তার মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য আমরা প্রচেষ্টা চালাই। একটা চ্যানেল চালাতে হলে আমাদেরও অনেক খরচা আছে, মানে আমাদের প্রতিটা মিনিটের হিসাব মানে করতে হয়। যেমন আপনারাও যেরকম অ্যাড দেওয়ার সময় প্রতিটা মিনিট হিসাব করেন, আমাদেরও ঠিক সেরকম হিসাব। তো সেই জন্য আমি আশা করব যে আমরা যাই করব মানে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে করব, মানে হ্যাঁ, এটা নিয়ে আমাদের মধ্যে কোনোদিন বিরোধ হবে না। এবং আপনি আসার পরে থেকে আমাদের যে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীতে ট্রলার ডুবে নানি ও দুই নাতনির মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরেক নাতনি। নিহতরা হলেন তিতাস উপজেলার রায়পুর গ্রামের জুলেখা আক্তার ও তার দুই নাতনি কিশোরী আয়েশা আক্তার ও শিশু মরিয়ম আক্তার। নিখোঁজ রয়েছে 5 বছর বয়সী আরেক নাতনি তামান্না আক্তার। ট্রলারের অন্য যাত্রীরা জানান, সোমবার দুপুরে দাউদকান্দি ঘাট থেকে 11 যাত্রী নিয়ে তিতাসের দুধঘাটা দরিয়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রলারটি। কাঠালিয়া নদীর পুরনো বাটেরা এলাকায় পৌঁছলে শক্ত কিছুর সঙ্গে আঘাত লেগে তলা ছিদ্র হয়ে দ্রুত ডুবে যায় ট্রলারটি। দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাঝুল ইসলাম জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। পুলিশ জানায়, ট্রলারের যাত্রীরা রাজধানীর ড্যামরার বাসিন্দা। তারা দরিয়াকান্দিতে স্বজনদের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী 2021 সালে স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন 285 জন নারী। সারা দেশে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে 19,000। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। তারা জানায়, গেল বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে দেশে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে 602টি। নারী ও শিশু নির্যাতন বন্ধে এসব মামলার তদন্ত কাজে রাজনৈতিক এবং প্রভাবশালীদের হস্তক্ষেপ মুক্ত এবং অভিযোগকারীর চরিত্রগত প্রশ্ন তুলে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রবণতা বন্ধ করা সহ 14টি সুপারিশ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। কুড়িগ্রামে পড়ছে ঘন কুয়াশা, জেঁকে বসেছে শীত,
আর শীত বস্ত্রের অভাবে কাজে বের হতে না পেরে কষ্টে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। পটুয়াখালীতে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সূর্য। বেশি বিপাকে পড়েছেন চরাঞ্চলে বসবাসরত দরিদ্র মানুষ। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে সীমান্তবর্তী জেলা শেরপুরে উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন থেকে হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত। শেরপুর জেনারেল হাসপাতালে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৪৫ রোগী ভর্তি হয়েছেন। রোগীর সংখ্যা আরও বাড়ছে। হাতিল আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর। এখনো প্রাণ পায়নি এবারের বাণিজ্য মেলায়। বরাদ্দ পাওয়া অনেক স্টল এখনো প্রস্তুত হয়নি। ক্রেতা সমাগম আগামী সপ্তাহে বাড়তে পারে বলে আশা বিক্রেতাদের। নতুন স্থান, নতুন পরিসরের এবারের আয়োজনে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল হক। বাকিটা শুনবো তার কাছ থেকে। সন্ধ্যার আগে যেই অবস্থা ছিল, এখন আসলে সন্ধ্যার পরের অবস্থা কিন্তু অনেকটাই অন্যরকম এবং অনেকটা অন্যরকম। এমনটা এজন্য বলছি যে আমরা এখানে সারাদিন ব্যাপী সকাল থেকে দুপুর পর্যন্ত যে অবস্থা ছিল, এখন সেই চিত্র পরিবর্তন হয়েছে এবং দর্শনার্থী ক্রেতার সংখ্যা যদি বলি সেটি অনেক বেড়েছে। আমরা বিকেলের কথাই যদি ধরি তখন এত দর্শনার্থী ছিল না মেলায়, এবং এখন যারা এসেছেন এগুলো আসলে বেশিরভাগই এই পূর্বাঞ্চলে যেখানে মেলা হচ্ছে এবারে স্থায়ী যেই জায়গায়, সেই পূর্বাঞ্চলে মেলা প্রাঙ্গণ থেকে আশপাশের মানুষজনই আসলে বেশি আমরা এখানে দেখতে পেয়েছি এবং তাদের সরব উপস্থিতি। ঢাকা থেকেও অনেকে এসেছেন। সবকিছু মিলিয়ে আসলে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা দিনের বেলা যেমন ছিল তার তুলনায় এই রাতে আসলে অনেকটাই বেড়েছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের আসলে এখানে কিছুটা গাফিলতি আমরা দেখেছি যে তারা এখনো আসলে পুরোপুরি প্রস্তুত হতে পারেনি। অনেক 225টি স্টল, তার মধ্যে আসলে বেশিরভাগেরই প্রস্তুত হয়ে গেছে, কিন্তু ক্রেতারা দর্শনার্থীদের আসলে একটা এখানে অভিযোগ থেকে যায় যে এখনো পুরোপুরি অনেক স্টল আমরা দেখেছি যে তারা এখনো গুছিয়ে উঠতে পারেনি। তারা তাদের শেষ পর্যায়ের কাজ হয়তো অনেকে করছেন, অনেকে সাজসজ্জার কাজ করছেন, সেক্ষেত্রে তারা একটু পিছিয়ে আছেন, যেখানে একটু হতাশা। তাছাড়া সবকিছু মিলিয়ে এবারের বাণিজ্য মেলা আজকে তৃতীয় দিন মেলার, এবং যেভাবে বিন্যাস করা হয়েছে এই মেলা প্রাঙ্গণে, বড় প্যাভিলিয়নগুলো একদিকে রাখা হয়েছে, ছোট প্যাভিলিয়নগুলো আলাদা আলাদা এবং ফাঁকা ফাঁকা করে আসলে স্টলের বিন্যাসগুলো করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে মেলা আসলে এখনো যেহেতু প্রথম দিন, ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে সামনের সপ্তাহ নাগাদ হয়তো শুক্র বা শনিবার যখন সাপ্তাহিক ছুটির দিন তখন দর্শনার্থী অনেক বাড়বেন, প্লাস তাদের বেচা বিক্রিও তখন বেশি হবে। এবং এখন তারা বলছেন যে এখন যারা আসছেন তাদের বেশিরভাগই আসলে ঘুরতে এসেছেন বা ঘুরে দেখে যাচ্ছেন তাদের প্রোডাক্টগুলো, কি কি প্রোডাক্ট আসলো বা গেল, পরবর্তীতে তারা এখান থেকে সেই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন। তো মেলা চলছে, আগামী 31 তারিখ পর্যন্ত চলবে মেলা। আমরা আসলে প্রতিদিনই আপনাদেরকে এখান থেকে জানানোর চেষ্টা করব মেলা মাঠের সবশেষ অবস্থা। তো আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু বলতে পারি যে মেলা এখনো সেভাবে প্রাণ ফিরে পায়নি, তবে ক্রেতা দর্শনার্থী দিনের তুলনায় সন্ধ্যার পরে কিছুটা বাড়তি থাকে। তো এই ছিল এখন পর্যন্ত মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। শীতে বাহারি পিঠাপুলি বা পায়েস তৈরিতে খেজুরের গুড়ের জুড়ি নেই। শীতের এই মৌসুমে তাই গুড় তৈরি ও সরবরাহ করতে ব্যস্ত কুষ্টিয়ার গাছিরা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার খেজুর গাছগুলো এখন গাছিদের দখলে। বিকেল হলেই মাটির কলসি নিয়ে গাছে ওঠেন রস আহরণে। সূর্য ওঠার আগেই তা নামিয়ে জাল দিয়ে তৈরি করেন খেজুর গুড়। গাছিদের থেকে রসও সংগ্রহ করেন অনেকে। শিহাবুদ্দিন ও গুলবার হোসেন নামে দুইজন গাছি নাটোর থেকে কুষ্টিয়া এসেছেন খেজুর গুড় সংগ্রহ ও সরবরাহ করতে। এই আয় দিয়ে বছরের অন্য সময় আর্থিক চাহিদা মেটান তারা। খেজুরের রস বা গুড় বিক্রি করে স্থানীয় কৃষকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। গাছের টাকা শোধ দিয়ে কিছুটা টাকা আমাদের সংসারে যায়, তাতে আমাদের খুব ভালোভাবে চলে। কুষ্টিয়ার যে রস গুড় খাবার যে একটা আগ্রহ, আমরা চাহিদা মেটাতেই পারি না, এত মানুষ হয় এখানে। ক্রেতাদের উপস্থিতিতে রস থেকে ভেজাল মুক্ত গুড় তৈরি করা হয়।
কেজি প্রতি বিক্রি হয় মাত্র 180 টাকায়। একদমই গাছ থেকে রস পেরে মূলত আমাদেরকে এখানে গুড় তৈরি করে দিচ্ছে একদম হাতে। খুব ভালো কোয়ালিটির গুড় আমরা এখান থেকে নিয়ে যেতে পারছি এবং এটা আমার কাছে খুবই ভালো লাগছে। রসও খেলাম, গুড়ও নিয়ে যাচ্ছি বাসার জন্য। বাণিজ্যিকভাবে খেজুর গাছ রোপণ করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। সে লক্ষ্যে খেজুরের চারা রোপণ ও সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। সরকারিভাবে আমাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমাদের প্রতিটা ব্লকে আমরা তাল এবং খেজুরের চারা রোপণের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। নিজেদের পুষ্টির চাহিদা মিটবে, পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিরাট সম্ভাবনার সুযোগ রয়েছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যথারীতি আবারও সময় হলো বাজেট স্টিল বিরতি নেবার, ফিরে এসে আরো চেষ্টা করছি। ইসরায়েলে টিকার ৪র্থ ডোজ অনুমোদন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের লিড টাইগারদের। বিরতি থেকে আবারও ফিরে এলাম নিউজ এট 8-এ। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় টিকার ৪র্থ ডোজের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, তার দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ৪র্থ ডোজ নেয়ার অনুমতি দিয়েছেন। তারা বলেছেন এটি বুস্টার ডোজের মতো কাজ করবে। আপাতত ৬০ বছরের বেশি বয়সী নাগরিক ও ফ্রন্ট লাইনার্স হিসেবে চিকিৎসক ও নার্সরা ৪র্থ ডোজ টিকা পাবেন। একই দিন করোনা আক্রান্তদের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির অনুমোদনও দিয়েছে ইসরায়েল। দেশটির শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা নাজমান অ্যাশ বলেছেন, ওমিক্রনের বিস্তার ঘটায় হার্ড ইমিউনিটির পথে হাঁটছে ইসরায়েল, আর টিকাদানের মাধ্যমেই তা অর্জন করা সম্ভব। ইসরায়েলে করোনায় এই পর্যন্ত ৮,২৪৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ। এই পর্যায়ে ক্লেমোর স্পোর্টস নিউজ। নিউজিল্যান্ডের মাটিতে আরও একটি সুন্দর দিন পার করল বাংলাদেশ। কিউইদের দেশে প্রথমবার লিড পেয়েছে মুমিনুলরা। দিন শেষে ৭৩ রানের লিড নেওয়া টাইগাররা স্কোরবোর্ডে তুলেছে ৬ উইকেটে ৪০১ রান। নতুন বছর বাংলাদেশ টেস্ট দলের জন্য শুভবার্তায় নিয়ে এসেছে যেন। বিদেশের মাটিতে ভালো খেলতে না পারার সমালোচনায় জর্জরিত বাংলাদেশ নিউজিল্যান্ডের উইকেটকে দিয়েছে চমক। তৃতীয় দিন শেষে লিড মেহেদী মিরাজ ২০ আর ইয়াসির রাব্বি অপরাজিত ১১ রানে। দ্বিতীয় দিনে টেস্ট টেম্পারমেন্টে অসাধারণ ব্যাটিং করা মাহমুদুল জয় এদিন ২২ গজে কাটালেন ১৭ বল। স্কোরবোর্ডে ৮ রান যোগ করে ফিরলেন ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলে। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম একটু বেশি ধৈর্যের প্রতীক যেন। খেললেন ৫৩ বল, ১২ রানে পরাস্ত হন বোল্টের পেসে। এরপরই পঞ্চম উইকেটে প্রতিরোধ করেন মুমিনুল হক ও লিটন দাস। তাদের ১৫৮ রানের জুটিতে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো লিড পায় টাইগাররা। সেঞ্চুরি বঞ্চিত হয়ে মুমিনুল বোল্টের শিকার হয়ে ফিরলেন ৮৮ রানে। এ রান তুলতে তিনি খেলেছেন ২৪৪ বল। শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করা লিটন দাস মেজাজ হারালেন ব্যক্তিগত ৮৬ রানে। তখন দলের স্কোর ৩৭০। এদিন মোট খেলা হয়েছে ৮৯ ওভার, যেখানে টাইগাররা তুলেছে ২২৬ রান। এর আগে কিউইদের প্রথম ইনিংস থামে ৩২৮ রানে। নতুন বছর টেস্ট মেজাজেই খেলেছে টাইগাররা, লক্ষণটা আশা জাগানিয়া। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। এর সাথে শেষ করছি নিউজ এট 8। তবে তার আগে বন্ধ স্টিল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা, আগামী 3 থেকে 5 সপ্তাহ গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, টিকা না নিলে রেস্টুরেন্টে প্রবেশ বন্ধ। নারায়ণগঞ্জে জমজমাট ভোটের হাওয়া, এদিকে দলীয় পদ থেকে তৈমুরকে অব্যাহতি। নগর পরিবহনে সার্ভিসে খুশি যাত্রীরা, বাস বাড়ানোর দাবি। দাম কমল এলপিজি সিলিন্ডারের। কাঠালিয়া নদীতে ট্রলার ডুবি, নানি ও 2 নাতনির মৃত্যু। সারা দেশে শীতের তীব্রতা, বাড়ছে রোগবালাই। ইসরায়েলে টিকার 4র্থ ডোজ অনুমোদন। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে 73 রানের লিড টাইগারদের। দর্শক, এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।